বন্ধুরা, আজ আমরা এমন একটি সিনেমার গল্প নিয়ে হাজির হয়েছি যা আপনার রাতের ঘুম কেড়ে নেবে। কল্পনা করুন, একজন স্বামী তার স্ত্রীর ভালোবাসা পেতে কি করতে পারে, কিন্তু কি হবে যদি এই ভালোবাসার খেলায় জড়িয়ে পড়ে এক অদ্ভুত মিথ্যা, এক ভয়ঙ্কর নাটক এবং এক রহস্যময় মৃত্যু। আর এই সব কিছুর মধ্যেই যদি ঘটনাচক্রে স্বামী একদিন হঠাৎ করে জানতে পারেন যে স্ত্রীর সাবেক প্রেমিকও এতদিন সেই একই বিল্ডিংয়ে বসবাস করত। তিনজন মানুষের এই জটিল কেমিস্ট্রি তাদের সম্পর্কে কিভাবে টুইস্ট আনে এবং শেষ পর্যন্ত যা ঘটে তা আপনাকে চমকে দেবে। যদি আপনি একে একটি সাধারণ সিনেমা ভাবেন, তাহলে আপনি অনেক বড় একটি ভুল করছেন, কারণ এতে এমন টুইস্ট আছে যা আপনি কল্পনাও করতে পারবেন না। তাহলে চলুন শুরু করা যাক আজকের মুভি এক্সপ্লেনেশন। সিনেমার শুরুতে পুলিশের একটি গাড়ি একটি বড় অ্যাপার্টমেন্টের বাইরে থামে এবং একজন পুলিশ অফিসার বের হন। তিনি নিরাপত্তা কর্মীকে জিজ্ঞাসা করেন শ্রুতির বাসা কোথায়। শ্রুতি এই গল্পের নায়িকা। পুলিশ তাকে গ্রেপ্তার করে নিয়ে যায় এবং বলে, যা ঘটেছে তার আগাগোড়া সম্পূর্ণ বলো। শ্রুতি জিজ্ঞাসা করে, আপনি কি সম্পর্কে জিজ্ঞাসা করছেন? আমি কিছুই বুঝতে পারছি না। পুলিশ অফিসার, যার নাম কিরণ, জিজ্ঞাসা করে, তোমার এবং আরিয়ার মধ্যে কি সম্পর্ক বলো। তুমি এবং আরিয়া তোমাদের মাঝে প্রেমের বাধা দূর করার জন্যই কি তোমার স্বামীকে হত্যা করেছ? শ্রুতি কাঁদতে কাঁদতে বলে, আমি কিছুই জানি না, দয়া করে আমাকে ছেড়ে দিন। এরপর আমরা ফ্ল্যাশব্যাকে চলে যাই এবং দেখি কিভাবে গল্প এই অবধি পৌঁছলো। শ্রুতি হর্ষ নামের এক যুবককে বিয়ে করে। বিয়ের পর তারা শহরের একটি অ্যাপার্টমেন্টে উঠেছে। আর হর্ষের পরিবারে তার বাবা মা এবং একটি ছোট বোন আছে যার নাম ভাবনা, কিন্তু তারা অন্য শহরে থাকে। তাদের বিয়ের বাসরাতের জন্য সব ব্যবস্থা করা হয়েছে। শ্রুতি বিছানায় বসে আছে এবং সেই সময় হর্ষ সেই রুমে প্রবেশ করে। হর্ষ শ্রুতিকে বলে, আমি তোমাকে একতরফা ভালোবাসতাম, কিন্তু তা বলার সাহস পাইনি। অনেক কষ্টে আমি আমার পরিবারকে এই বিয়ের জন্য রাজি করিয়েছি এবং সফল হয়েছি। তুমি কি খুশি? শ্রুতি এ কথার কোনো উত্তর দেয় না। এরপর হর্ষ তার কাছাকাছি আসার চেষ্টা করে, কিন্তু শ্রুতি বলে, আমার এখনো কিছুটা সময় প্রয়োজন। হর্ষ জিজ্ঞাসা করে, তুমি কি এই বিয়ে নিয়ে খুশি নও? শ্রুতি বলে, আসলে নতুন জায়গা, নতুন পরিবেশ, তাই অ্যাডজাস্ট করতে আমার কিছুটা সময় প্রয়োজন। হর্ষ বলে, কোনো সমস্যা নেই, যখন তুমি আমার সাথে অ্যাডজাস্ট করতে পারবে তখনই না হয় আমরা কাছাকাছি আসবো। কিন্তু বন্ধুরা, এই সময় শ্রুতির চেহারার এক্সপ্রেশন দেখে হর্ষ বুঝতে পারে যে নিশ্চয়ই শ্রুতি অন্য কাউকে ভালোবাসে এবং এই বিয়েতে সে মোটেও খুশি নয়। পরের দিন সকালে হর্ষ শ্রুতির জন্য বিছানায় কফি নিয়ে আসে এবং তারা দুজনে বারান্দায় বসে কথা বলতে শুরু করে। ঠিক তখন শ্রুতির মোবাইলে আরিয়া নামের এক যুবকের কাছ থেকে একটি মেসেজ আসে। হর্ষ এটি দেখে এবং শ্রুতিকে বলে, আমি তোমাকে বুঝতে চাই, কিন্তু যতক্ষণ না পর্যন্ত তুমি আমার সাথে স্বাচ্ছন্দ্য বোধ করছো ততক্ষণ আমি তোমাকে বিরক্ত করতে চাই না। আমি অফিসে যাচ্ছি, দ্রুত নাস্তা করে নিও। এই বলে হর্ষ অফিসে চলে যায়। অফিসে গিয়ে হর্ষ সুরিয়া নামের একজন ডাক্তারকে ফোন করে, যিনি হর্ষের সবচেয়ে ভালো বন্ধু। সে সুরিয়াকে বলে, শ্রুতি আমার কাছাকাছি আসতে চাইছে না। আমার মনে হয় তার একটি বয়ফ্রেন্ড ছিল যার নাম আরিয়া। সুরিয়া বলে, দেখো বন্ধু, প্রত্যেকেরই কিছু না কিছু অতীত থাকে যা তারা পেছনে ফেলে আসার চেষ্টা করে। আরিয়া সম্ভবত তার অতীত ছিল, কিন্তু তুমি তার বর্তমান, তাই তাকে সন্দেহ করা বন্ধ করো এবং বর্তমানকে উপভোগ করো। কিন্তু হর্ষ এত সহজে এটা মেনে নিতে পারে না। তারপরও সে শ্রুতির সাথে সুখী হওয়ার চেষ্টা করে। পরের দিন সে দুটি গোল্ডফিশ কিনে আনে এবং শ্রুতিকে বলে, একটি মাছ তুমি, আরেকটি মাছ আমি। শ্রুতি খুব খুশি হয় এটা শুনে। তাকে ইমপ্রেস করার জন্য হর্ষ তার জন্য একটি দামি রিংও কিনে আনে। ধীরে ধীরে তাদের সম্পর্ক স্বাভাবিক হতে শুরু করে। এরপর কোভিড মহামারী শুরু হয়। শ্রুতির মা ফোন করে বলে, তোমরা দুজন নিজের যত্ন নিও, আমি শুনেছি কিছু ভাইরাস ছড়াচ্ছে। শ্রুতি বলে, মা চিন্তা করো না, এখনকার পরিস্থিতি তেমন গুরুতর নয়। হর্ষের মাও ফোন করে বলে, বাবা আমি শুনেছি লকডাউন হতে চলেছে, তোমরা দুজন আমাদের এখানে চলে আসো। কিন্তু হর্ষ বলে, মা আমরা দুজন এখানে সবকিছু ম্যানেজ করতে পারবো, তুমি চিন্তা করো না। একদিন তারা দুজনে কাছের সুপারমার্কেটে কিছু জিনিস কিনতে যায়। সেখানে শ্রুতি এক যুবককে দেখে হতবাক হয়ে যায়। সেই যুবক শ্রুতির কাছে এসে বলে, কেমন আছো? তুমি কি তোমার স্বামীর সাথে আমার পরিচয় করিয়ে দেবে না? শ্রুতি হর্ষকে বলে, এ আমার কলেজ ফ্রেন্ড, আমার খুব ভালো বন্ধু। কিন্তু আরিয়া নিজেই বলে, বন্ধু মানে কি? বলো যে বয়ফ্রেন্ড।
আমার নাম আরিয়া। এইভাবে আরিয়া নিজেই তার পরিচয় দিতে শুরু করে। এতে হর্ষ খুব রেগে যায়, কিন্তু আরিয়া তার বকবক বন্ধ করে। সে বলে, তোমার স্বামী এত বড় শহরে যে কোনো জায়গায় বাড়ি কিনতে পারত, কিন্তু তা না করে কেন এখানে কিনলো? কারণ এটাই তো ভাগ্যে লেখা ছিল। আমিও তোমার অ্যাপার্টমেন্টেই থাকি। শপিং শেষে আরিয়া তাদের সাথে তাদের বাসায় আসে। আরিয়া বাসা দেখে বলে, তোমরা বাসাটা খুব সুন্দর করে সাজিয়েছ। বাসার মধ্যে আরিয়া গোল্ডফিশ দেখে বলে, আমারও দুটি খুব সুন্দর মাছ ছিল, কিন্তু একটি মারা গেছে। বেঁচে থাকা মাছটি একা হয়ে গেছে। তুমি যদি চাও তাহলে আমি সে মাছটি এখানে আনতে পারি। 3টি মাছ একসাথে খেলবে। তারপর সে বারান্দা যায় এবং বলে, ওয়াও, তোমাদের বারান্দাটা ঠিক আমার বারান্দার সামনে, কি আশ্চর্য ব্যাপার। তারপর সে হর্ষকে শ্রুতির পছন্দ অপছন্দ নিয়ে কথা বলতে শুরু করে। হর্ষের মেজাজ চূড়ান্তভাবে খারাপ হতে থাকে। এরপর হর্ষ শ্রুতির কাছে গিয়ে তাকে জিজ্ঞাসা করে, তোমার সম্পর্কে এত কিছু সে কিভাবে জানে? যদি সে তোমার এতই কাছের হয় তাহলে তুমি এই বিয়েতে মানা করলে না কেন? এভাবে আমাকে ধোঁকা দেওয়ার তো কোনো প্রয়োজন ছিল না। পরের দিন শ্রুতি বারান্দায় গিয়ে দেখে যে আরিয়া তার এবং শ্রুতির বারান্দার মধ্যে একটি দড়ি বেঁধে রেখেছে। সে শ্রুতির প্রিয় জুস একটি বাস্কেটে রেখে তার দিকে পাঠায়। শ্রুতি সেটা নেওয়ার চেষ্টা করে। এর মধ্যে হর্ষ সুপারমার্কেট থেকে সে একই জুস কিনে আনে এবং উপরে এসে দৃশ্যটি দেখে খুবই রেগে যায়। হর্ষ সুরিয়াকে ফোন করে তার সমস্যার কথা বলে। সুরিয়া তাকে পরামর্শ দেয়, তাদের মধ্যে সত্যি হয়তো শুধু বন্ধুত্ব। তুমি বিষয়টি পজিটিভলি দেখো, শান্ত মাথায় চিন্তা করো, তবেই তুমি শান্তিতে থাকতে পারবে। হর্ষ কিছুটা শান্ত হয় এবং বলে, দেখা যাক। একদিন হর্ষ এবং শ্রুতি টিভিতে খবর দেখছিল। টিভিতে একটি খুনের মামলা নিয়ে আলোচনা হচ্ছিল। সেই মামলায় একজন মহিলা তার বয়ফ্রেন্ডের সাথে মিলে তার স্বামীকে হত্যা করেছিল। শ্রুতি চ্যানেল বদলাতে যাচ্ছিল, কিন্তু হর্ষ তাকে থামিয়ে বলে, আমি এই খবরটা দেখতে চাই। এটা খুবই মজার কেস বলে মনে হচ্ছে। পুরো খবর দেখার পর হর্ষের মনে একটি চিন্তা আসে এবং সে বলে, তুমি এবং আরিয়াও কি আমাকে হত্যা করবে? শ্রুতি রেগে গিয়ে বলে, তুমি এসব কি বলছো? এটা সত্য যে আমরা কলেজ লাইফে একে অপরকে ভালোবাসতাম, কিন্তু আমরা ব্রেকআপ করেছি। আমি কখনোই তাকে সেই দৃষ্টিতে দেখিনি। দেখো, আমি নিজের ইচ্ছায় তোমাকে বিয়ে করেছি এবং আমি তোমাকে ভালোবাসি। দয়া করে আমাকে সন্দেহ করা বন্ধ করো। হর্ষ বলে, ঠিক আছে, কোনো সমস্যা নেই। সেই রাতে হর্ষ এবং শ্রুতি ঘুমাচ্ছিল, কিন্তু সেই সময় হঠাৎ কেউ জোরে জোরে গান গাইতে শুরু করে। আসলে বন্ধুরা, আরিয়া বারান্দা থেকে গান গাইছিল। এটা একটা প্রেমের গান ছিল। হর্ষ বলে, দেখলে তো, সে তোমার জন্যই গান গাইছে। শ্রুতি বলে, দেখো, আমাকে রাগিও না, তার কথা আমার সামনে বলো না, শান্তিতে ঘুমাওই। কিন্তু বন্ধুরা, হর্ষ ঘুমাতে পারে না। সে বারান্দায় যায়। আরিয়া তাকে দেখে বিরক্ত হয় এবং বলে, ভাই, আমি তো সিঙ্গেল, তাই ঘুমোতে পারছি না, কিন্তু তুমি তো বিয়ে করেছো, তুমি কেন ঘুমোতে পারছো না? পরের দিন আরিয়া তাদের বাসায় আসে। সে একটি গোল্ডফিশ নিয়ে আসে। এটা দেখে হর্ষ এবং শ্রুতি খুব রেগে যায়, কিন্তু তারা আরিয়াকে কিছু বলতে পারে না। সেই রাতে আরিয়া আবার তাদের বাসায় আসে। হর্ষ এবং শ্রুতি জুস পান করছিল। সেই সময় শ্রুতির মুখ থেকে জুসের একটি ফোঁটা পড়ে যাচ্ছিল। তখন আরিয়া সেটা হাত দিয়ে ধরে ফেলে এবং বলে, এই ফোঁটা আমার জন্য একটি মূল্যবান মুক্তোর মতো। আরিয়ার এই নাটক দেখে হর্ষ খুব রেগে যায়। সে ভাবে, এটা কি ধরনের পাগলামি। আরিয়া চলে যাওয়ার পর হর্ষ সরাসরি শ্রুতিকে জিজ্ঞাসা করে, তুমি কি আমাকে পছন্দ করো নাকি তাকে? আমি তোমার কাছাকাছি আসতে চাইলে তুমি বলো যে তোমার আরো সময় লাগবে, কিন্তু তুমি তাকে বাড়িতে যখন খুশি তখন আসার এবং যা খুশি তাই করার স্বাধীনতা দিয়েছ। শ্রুতি বলে, তুমি কি বলছো? তুমি আমার স্বামী আর সে আমার শুধুই বন্ধু। আমার জন্য তোমার থেকে আপন কেউ নেই। হর্ষ বলে, আমি ভেবেছিলাম যে তোমার অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ এই তিনটিতে শুধু আমিই থাকবো, কিন্তু আরিয়া তোমার অতীত দখল করে নিয়েছে। যদি আমি এসব আগে জানতাম তাহলে এমন কিছু করতাম যাতে আরিয়া তোমার জীবনে আসতেই না পারত। যা হয়েছে হয়েছে, এখন আমাদের জীবনে তার কোনো স্থান থাকা উচিত নয়, মনে রেখো। কিন্তু বন্ধুরা, হর্ষ এখনো দ্বিধায় রয়েছে যে শ্রুতি সত্য কথা বলছে নাকি মিথ্যা। সে তার সবচেয়ে ভালো বন্ধু ডাক্তার সুরিয়াকে ফোন করে। সুরিয়া সব শুনে বলে, ভাই, যদি তোমার এতই সন্দেহ হয় তাহলে একটা কাজ করো, কয়েকদিনের জন্য অফিসিয়াল ট্যুরের ভান করে বাড়ি ছেড়ে চলে যাও। যদি তার আচরণে কোনো পরিবর্তন দেখো তাহলে পরবর্তী পদক্ষেপ নেবে। হর্ষ এই আইডিয়াটি পছন্দ করে। পরের দিন সে শ্রুতিকে বলে, দেখো, কাজের জন্য আমাকে কয়েকদিনের জন্য ব্যাঙ্গালোর থাকতে হবে। শ্রুতি চিন্তিত হয়ে পড়ে
যে সে একা বাড়িতে কিভাবে থাকবে। হর্ষ বলে, যদি একা লাগে তাহলে তুমি তোমার বন্ধুকে বাড়িতে আসতে বলো। শ্রুতি হাসে এবং হর্ষকে বিদায় জানায়। হর্ষ মনে মনে ভাবে সে আমাকে বিদায় জানাচ্ছে যাতে আমি চলে যাওয়ার পর সে তার বয়ফ্রেন্ডের সাথে সময় কাটাতে পারে। হর্ষ চলে যাওয়ার পর শ্রুতি বারান্দায় যায়। এই সময় আরিয়ার সাথে তার দেখা হয়। আরিয়া তাকে জিজ্ঞাসা করে, তোমার স্বামী কোথায়? শ্রুতি বলে, সে কিছু কাজে ব্যাঙ্গালোর গেছে। এটা শুনে আরিয়ার মুখে হাসি ফুটে ওঠে। সে বলে, এই মুহূর্তে তুমিও সিঙ্গেল, আমিও সিঙ্গেল, চলো পার্টি করি। এই বলে সে শ্রুতির বাড়িতে চলে আসে। যদিও শ্রুতি মানা করেছিল, কিন্তু আরিয়া কোনো কথাই শোনেনি। সে বলে, হয়তো আমার ভাগ্য খারাপ, তাই আমি তোমাকে পাইনি। শ্রুতি বলে, অতীত নিয়ে কথা বলে এখন কি লাভ? কিন্তু আরিয়া শুনতে রাজি নয়। সে নাচতে শুরু করে এবং শ্রুতিকেও তার সাথে নাচতে বাধ্য করে। কিন্তু শ্রুতি তার হাত ছাড়িয়ে নেয় এবং বলে, কলেজ লাইফে আলাদা বিষয় ছিল, তখন আমরা দুজনেই এতটা পরিপক্ক ছিলাম না, একে অপরকে ঠিকভাবে বুঝতাম না। এখন সেসব কথা ভুলে যাও। আমাদের দুজনকে এখন বর্তমান মেনে নিতে হবে। এখন আমার জীবনে আমার স্বামী ছাড়া আর কারো স্থান নেই, তাই দয়া করে এখান থেকে চলে যাও এবং আমাকে বিরক্ত করো না। যদি শুধু বন্ধু হিসেবে থাকতে চাও তাহলে কোনো সমস্যা নেই। আরিয়া বলে, ঠিক আছে, আমরা বন্ধুত্বের খাতিরে ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলবো। এই বলে সে একটি বোতল ঘোরায় যা শ্রুতির দিকে নির্দেশ করে। আরিয়া বলে, সত্যি করে বলো, তুমি কি আমাকে বেশি পছন্দ করো নাকি তোমার স্বামীকে? এটা শুনে শ্রুতি রেগে বলে, না, আমি এই হাস্যকর খেলা খেলতে চাই না। কিন্তু আরিয়া তাকে ছাড়তে রাজি নয়। সে বলে, শুধু একটি প্রশ্নের উত্তর দাও, তারপর আমি তোমাকে আর বিরক্ত করব না। শ্রুতি বলে, জীবনে প্রথম ভালোবাসাকে কখনো ভোলা যায় না, সেই হিসেবে আমি তোমাকে পছন্দ করি, কিন্তু এখন বিয়ের পর আমি শুধু আমার স্বামীকেই পছন্দ করি, সে আমার সবকিছু। এটা শুনে আরিয়া সেখান থেকে চলে যায়। সেই সময় শ্রুতি হর্ষকে খুব মিস করতে শুরু করে। সে হর্ষকে ফোন করে বলে, দেখো, আমি খুব একা বোধ করছি, তুমি কখন আসবে? হর্ষ খুব খুশি হয়। সে বলে, তোমার প্রিয় গানটি 2 মিনিট শোনো, তোমার একাকিত্ব চলে যাবে। শ্রুতিও তাই করে। কয়েকদিন পর হর্ষ বাড়িতে ফিরে আসার সিদ্ধান্ত নেয়। ঠিক তখনই কোভিড সব জায়গায় ছড়িয়ে পড়ে। এমন পরিস্থিতিতে দরজার বেল বাজে। শ্রুতি দরজা খোলে। হর্ষ মনে করেছিল ফোনে যেভাবে কথা বলেছিল শ্রুতি দেখা মাত্রই তাকে জড়িয়ে ধরবে, কিন্তু হর্ষকে দেখে শ্রুতি এসব কিছুই করে না। তাই হর্ষের মন খারাপ হয়ে যায়। এরপর সে ফ্রেশ হয়ে কিছু ভিডিও ফুটেজ দেখতে শুরু করে। আসলে বন্ধুরা, হর্ষ বাড়ি ছাড়ার আগে রুমের মধ্যে একটি হিডেন ক্যামেরা লাগিয়ে রেখেছিল। সে ভিডিওগুলো দেখে এবং শ্রুতির কথাগুলো শুনে হর্ষ নিশ্চিত হয় শ্রুতি তাকে প্রতারণা করছে না। কিন্তু তবুও সে রেগে যায় এটা ভেবে শ্রুতির বর্তমান এবং ভবিষ্যৎ সে হলো শ্রুতির অতীতে এখনো আরিয়াই রয়েছে। একদিন হর্ষ কাশতে শুরু করে। মনে হয় তার জ্বর এসেছে, অর্থাৎ তার কোভিডের লক্ষণ দেখা দিয়েছে। হর্ষ সুরিয়াকে ফোন করে। সুরিয়া বলে, বাড়িতে 14 দিন কোয়ারেন্টাইন থাকো, আর শ্রুতির কাছাকাছি হবে না। হর্ষ নিজেকে একটি ঘরে লক করে রাখে। কয়েকদিন কেটে যায়, কিন্তু হর্ষের কাশি কমে না, তার স্বাস্থ্য খুব খারাপ হতে থাকে। শ্রুতি এটা হর্ষ এবং তার পরিবারকে জানায়, কিন্তু লকডাউনের কারণে এখানে কেউ আসতে পারে না। তাই শ্রুতি অসহায় হয়ে ডক্টর সুরিয়াকে ফোন করে। সুরিয়া বলে, ঠিক আছে, আমি আমার লোক পাঠিয়ে তাকে চেক আপ করব। কিছুক্ষণ পর দুজন লোক এসে হর্ষের টেস্ট নেয় এবং বলে যে হর্ষ কোভিড পজিটিভ। তাকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শ্রুতি এটা তার এবং হর্ষের পরিবারকে জানায়। একদিন বারান্দায় দাঁড়িয়ে থাকা আরিয়া বলে, চিন্তা করো না, তার কিচ্ছু হবে না। যদি কোনো সাহায্যের প্রয়োজন হয় তাহলে আমাকে ডেকো, সংকোচ করো না। এরপর শ্রুতি মাস্ক এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিস নিয়ে হাসপাতালে যায়, যেখানে হর্ষকে খুবই ক্রিটিক্যাল অবস্থায় দেখা যায়। তাই তাকে আইসিইউতে রাখা হয়। কিন্তু সুরিয়া শ্রুতিকে সাহস দেয়। কিন্তু একদিন সুরিয়া শ্রুতিকে ফোন করে বলে, হর্ষ আর বেঁচে নেই। শ্রুতি ভেঙে পড়ে। কিন্তু যেহেতু হর্ষ কোভিডে মারা গেছে এবং তার অবস্থা ক্রিটিক্যাল ছিল, তাই হাসপাতাল কর্তৃপক্ষ তার বডি শ্রুতিকে দেন না, বরং তারা নিজেরাই সব ব্যবস্থা করে এবং বলে যে রীতি রেওয়াজ রয়েছে তা তোমরা বাড়িতে করো। শ্রুতি এটা তার পরিবারকে জানান, কিন্তু কঠোর লকডাউনের কারণে কেউ সরাসরি তার কাছে আসতে পারে না। হর্ষের বাবা মা ভিডিও কল করে বলে, সাহস রাখো, 2 সপ্তাহ পর আমরা যেভাবেই হোক তোমার কাছে যাওয়ার চেষ্টা করব এবং তোমাকে নিয়ে আসব। এইভাবে কিছুদিন কেটে যায়। এক রাতে হর্ষের বোন ভাবনা হঠাৎ করে হর্ষের ফোন থেকে একটি কল পায়। মিসড কল দেখে সে হতবাক হয়। সে সঙ্গে সঙ্গে কল ব্যাক করে, কিন্তু কেউ কল রিসিভ করে না। তখন সে শ্রুতিকে ফোন করে জিজ্ঞাসা করে। শ্রুতি বলে, হর্ষের মৃত্যুর পর তার ফোন এবং অন্যান্য জিনিস হাসপাতাল কর্তৃপক্ষের কাছে ছিল।
এখন পর্যন্ত আমাকে হর্ষের কিছুই দেওয়া হয়নি। তাই ভাবনা হাসপাতালে ফোন করে। সে জিজ্ঞাসা করে, আমার ভাই 2 সপ্তাহ আগে কোভিডে মারা গেছে, কিন্তু আপনারা এখনো তার মোবাইল হস্তান্তর করেননি কেন? তিনি হর্ষের বিস্তারিত তথ্য জানতে চান। কিন্তু বন্ধুরা, হাসপাতালের রেকর্ড চেক করে একটি চমকপ্রদ টুইস্ট আমরা জানতে পারি। হাসপাতাল থেকে বলা হয় এই নামের কোনো রোগীই নাকি সেখানে ভর্তিই হননি, এমনকি এই ধরনের কোনো রোগীও সেখানে মারা যায়নি। ভাবনা এটা শুনে খুবই অবাক হয়, কারণ হর্ষকে তাদের পরিবারের কেউ হাসপাতালে ভর্তি করেনি। হর্ষের বাবা মা ভাবনা কেউ দেখেননি যে হর্ষ কোভিডে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন এবং আইসিইউতে মারা গেছেন। হাসপাতাল কর্তৃপক্ষ তার দেহ সৎকারও করেছিল, কিন্তু তারা এইসব তথ্য শুধুই শ্রুতির কাছ থেকে জানতে পেরেছিল। অথচ এখন হাসপাতালের রেকর্ডে এর কোনো অস্তিত্বই নেই। এর ফলে ভাবনা শ্রুতির ওপর সন্দেহ করে। তার সন্দেহ দূর করতে সে নিজেই তদন্ত শুরু করে। সে তার বয়ফ্রেন্ডকে ফোন করে, যিনি একজন হ্যাকার। ভাবনা বলে, আমার ভাইয়ের ফোনের লোকেশন বের করো। তিনি ফোন ট্র্যাক করতে ব্যস্ত হয়ে পড়েন। এর মধ্যে অ্যাপার্টমেন্টের লোকেরা শ্রুতি সম্পর্কে নেতিবাচক কথা বলতে শুরু করে। তারা বলে যে শ্রুতি এবং আরিয়ার মধ্যে অবৈধ সম্পর্ক চলছিল, তারা দুজন মিলে হর্ষকে হত্যা করেছে। এসব কথা শুনে শ্রুতি ঘরে বসে কাঁদতে শুরু করে। এদিকে ভাবনার বয়ফ্রেন্ড হর্ষের ফোনের লোকেশন ভাবনাকে পাঠায়, যা শ্রুতির অ্যাপার্টমেন্টে অবস্থিত। ভাবনা নিরাপত্তা কর্মীকে ফোন করে বলে, সে লোকেশনে গিয়ে চেক করো। নিরাপত্তা কর্মী গিয়ে চেক করে এবং হর্ষের ফোন শ্রুতির গাড়িতে খুঁজে পায়। শ্রুতির ওপর ভাবনার সন্দেহ আরো বাড়ে। সে নিশ্চিত যে এখানে কোনো গোলমাল আছে। সে সঙ্গে সঙ্গে পুলিশকে ফোন করে। তার অভিযোগের ভিত্তিতে কিরণ নামে একজন পুলিশ অফিসার শ্রুতিকে গ্রেপ্তার করতে আসে। সিনেমার শুরুতেই আমরা এই দৃশ্য দেখেছিলাম, কিন্তু কিরণের প্রতিটি প্রশ্নের জবাবে শ্রুতি একই উত্তর দেন, আমি কিছুই জানি না। কিরণ জিজ্ঞাসা করে, তোমার এবং হর্ষের মধ্যে কি কোনো সমস্যা ছিল? শ্রুতি বলে, না, আমরা দুজন খুব সুখী ছিলাম। কিরণ বলে, যদি তোমরা দুজনেই সুখী ছিলে, তাহলে তোমাদের মধ্যে ঘনিষ্ঠতা কেন ছিল না? শ্রুতি বলে, শারীরিকভাবে আমরা কাছাকাছি ছিলাম। কিরণ বলে, তুমি শারীরিকভাবে তোমার স্বামীর কাছাকাছি ছিলে, কিন্তু মানসিকভাবে সেই আরিয়ার সাথে জড়িত ছিলে। এখন আমি বুঝতে পেরেছি যে তুমি এবং তোমার বয়ফ্রেন্ড আরিয়া মিলে পরিকল্পনা করেছিলে এবং কোভিডের অজুহাতে হর্ষকে হত্যা করেছ। শ্রুতি বলে, এমন কিছুই হয়নি। যখন হর্ষ কোভিড পজিটিভ হয়েছিল, তখন আমি নিজেই তাকে হাসপাতালে ভর্তি করিয়েছিলাম। কিরণ জিজ্ঞাসা করে, যদি তাই হয়, তাহলে সে হাসপাতালের প্রসিডিওর কি হ্যান্ডেল করেছিল? শ্রুতি বলে, হর্ষের ঘনিষ্ঠ বন্ধু ডাক্তার সুরিয়া, তিনি হর্ষকে হাসপাতালে ভর্তি করিয়েছিলেন। কিরণ জিজ্ঞাসা করে, সুরিয়া কি হর্ষের ঘনিষ্ঠ বন্ধু নাকি তোমার? এটা শুনে শ্রুতি ভীষণ রেগে যায়। কিন্তু বন্ধুরা, কিরণের তদন্ত মনে হয় সঠিক দিকে এগোচ্ছে। সে তার টিমকে বলে, যখন হর্ষ কোভিডে আক্রান্ত হয়, তখন ডাক্তার সুরিয়া তাকে হাসপাতালে ভর্তি করায়। হর্ষের মৃতদেহ শুধু সুরিয়া এবং শ্রুতিই দেখেছে, কিন্তু সেই সময় অনেক কোভিড রোগী মারা যাওয়ায় হর্ষের দেহ তাদের সঙ্গে সৎকার করা হয়। ফলে তার দেহর ময়না তদন্ত করা এখন আর সম্ভব নয়। শুধু তাই নয়, সে হাসপাতালের রেকর্ডে হর্ষ নামক কোনো রোগীর তথ্যই নেই। এছাড়াও হর্ষের মৃত্যুর সময় আরিয়া, যে অনেক দিন ধরে শ্রুতিকে হয়রানি করছিল, সে হঠাৎ করে অ্যাপার্টমেন্ট ছেড়ে চলে যায়। তার খোঁজ আমরা এখনো পাইনি। তাই কিরণের তদন্ত এখান থেকেই শুরু হয়। এই কেসে এখন দুজন প্রধান সন্দেহভাজন, একজন শ্রুতি এবং অন্যজন ডাক্তার সুরিয়া। কিরণ সুরিয়াকে ফোন করে এবং সুরিয়া তাকে সবকিছু জানায়। যখন কিরণ হর্ষের ফোন সম্পর্কে জিজ্ঞাসা করে, সুরিয়া বলে, হর্ষের সব জিনিস সেই হাসপাতালে ছিল, আমি এগুলো সম্পর্কে কিছুই জানি না। এরপর কিরণ শ্রুতির অ্যাপার্টমেন্টে যায় এবং সেখানকার লোকদেরকে জেরা করে, কিন্তু হঠাৎ করে সেই জায়গায় আরিয়া আসে। তাকে দেখে কিরণ জিজ্ঞাসা করে, তুমি এতদিন কোথায় ছিলে? আরিয়া বলে যে সে ব্যবসায়িক কাজে একটি বন্ধুর সাথে দেখা করতে অন্য শহরে গিয়েছিল, কিন্তু কিরণ তাকে ছাড়তে রাজি নয় এবং জেরা চালিয়ে যায়। আরিয়া শুধু এটাই বলতে থাকে যে আমি শ্রুতিকে ভালোবাসতাম, কিন্তু তার বাবা মা আমাদের সম্পর্ক মেনে নেননি এবং তাকে অন্যজনের সাথে বিয়ে দিয়েছে। কিন্তু আমি তখনও শ্রুতিকে ভালোবাসতাম, এখনো ভালোবাসি এবং সব সময় ভালোবাসবো। এছাড়া আমি কোনো ভুল করিনি, আমি সত্য বলছি। কিরণ বলে, তুমি সবসময় শ্রুতিকে ভালোবেসেছ এবং হর্ষ তোমার পথের কাঁটা ছিল, তাই তোমরা দুজন মিলে তাকে সরিয়ে দিয়েছ। কিন্তু আরিয়া বলে, দেখো, আমি কাউকে খুন করিনি। কিরণ বলে, যদি তোমার মনে কোনো খারাপ উদ্দেশ্য না থাকে, তাহলে তুমি শ্রুতির ফ্ল্যাটের ঠিক বিপরীত ফ্ল্যাটটি কেন নিয়েছিলে? বলো। আরিয়ার কাছে এই প্রশ্নের কোনো উত্তর নেই।
কিরণ বলে, যদি তুমি মুখ না খোলো তাহলে তোমাকে 3rd ডিগ্রি ট্রিটমেন্ট দেব। তবে আপাতত তুমি যেতে পারো, কিন্তু খুব শীঘ্রই তোমাকে ফিরে আসতে হবে, কারণ আমি তোমার বিরুদ্ধে সব প্রমাণ জোগাড় করেছি। এই সতর্কতা দিয়ে কিরণ আরিয়াকে ছেড়ে দেয়। এখন এই জটিল কেসে হঠাৎ কিরণের মনে একটি প্রশ্ন আসে। সে শ্রুতিকে জিজ্ঞাসা করে, ডাক্তার সুরিয়া তোমাকে বলেছিলেন যে হর্ষ মারা গেছে। যখন তুমি হাসপাতালে গিয়েছিলে তখন তুমি কি নিজের চোখে হর্ষের ডেড বডি দেখেছিলে? শ্রুতি বলে, হর্ষকে সম্পূর্ণ প্যাক করে রাখা হয়েছিল, মানে দেহ বডি ব্যাগে রাখা ছিল, তাই আমি তাকে তেমনভাবে দেখতে পারিনি। এরপর কিরণ সুরিয়াকে ধরে এবং জেরা করে। সে বলে, তুমি নিশ্চয়ই কিছু লুকিয়েছ, সত্য বলো, তাহলে খুব খারাপ হবে। এরপরেই একটি চমক বের হয়। সুরিয়া ভয় পেয়ে বলে, হর্ষ মারা যায়নি, সে বেঁচে আছে। সুরিয়া আরও বলে, হর্ষ তার মৃত্যুর নাটক করতে চেয়েছিল এবং সে আমার সাহায্য চেয়েছিল। কোভিডের সময় আমি আমার লোক পাঠিয়ে তাকে চেক করি এবং শ্রুতিকে মিথ্যে বলি হর্ষ কোভিড পজিটিভ এবং তাকে হাসপাতালে নিতে হবে। এই সব কিছু হর্ষের পরিকল্পনা, কিন্তু এরপর আমি জানি না সে কোথায় আছে। জটিল হয়ে যাওয়া এই কেস সমাধানের জন্য কিরণ হর্ষের ডেবিট কার্ড ট্র্যাক করা শুরু করে, কারণ যদি সে বেঁচে থাকে তাহলে তার খরচের জন্য নিশ্চয়ই টাকার প্রয়োজন হবে। এর মাধ্যমে সে হর্ষের লোকেশন খুঁজে বের করে। সেই জায়গায় সিসিটিভি চেক করার পর দেখা যায় হর্ষ একটি নীল রঙের হুডি পরিহিত অবস্থায় ঘুরে বেড়াচ্ছে। কিরণ অনেক চেষ্টার পর একসময় হর্ষকে ধরে ফেলে, কিন্তু এখানেই বেরিয়ে আসে মাথা নষ্ট করা টুইস্ট। কারণ গ্রেপ্তার করার পর দেখা যায় যাকে গ্রেপ্তার করা হয়েছে সেই ব্যক্তি আরিয়া, হর্ষ নয়। জি, ঠিকই শুনেছেন। কিরণ প্রচন্ড রেগে যায়। সে আরিয়াকে প্রচন্ড মারপিট করে। এক পর্যায়ে এই যন্ত্রণা সহ্য করতে না পেরে আরিয়া মুখ খোলে, কিন্তু সে যা বলে তাতে আপনি আরো চমকে উঠবেন। সে বলে, আসলে আমি আরিয়া নই, আমি হর্ষ এবং শ্রুতির স্বামী। কিরণের মাথা ঘুরে যায়। সে বুঝতে পারে না আসলে কি হচ্ছে। সে জিজ্ঞাসা করে, যদি তুমি শ্রুতির স্বামী হও তাহলে আরিয়া কোথায়, আর তোমার এসব করার কি বা প্রয়োজন ছিল? তখন হর্ষ বলে, শ্রুতি কলেজে আরিয়াকে ভালোবাসতো, কিন্তু তার বাবা মা রাজি হয়নি, তাই তারা ব্রেকআপ করে। এই সময় আমি একতরফাভাবে শ্রুতিকে ভালোবাসতে শুরু করি এবং শেষ পর্যন্ত তাকে বিয়ে করি। আমি বিশ্বাস করতাম যে শ্রুতির জীবনে তার অতীত, বর্তমান এবং ভবিষ্যতে আমার চেয়ে ভালো কেউ নেই। আমি চাইনি শ্রুতির অতীত আরিয়ার সাথে জড়িয়ে থাক। তাদের ঘনিষ্ঠ মেলামেশা আমি কখনোই মানতে পারিনি। তাই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি আরিয়া হয়ে যাব। তাই আমি আরিয়ার চেহারা, রং সবকিছুই তার মতো করে নিয়েছি। এজন্য আমি আমার চেহারাও সার্জারি করিয়েছি। এই কাহিনী শুনে কিরণ আশ্চর্য হয়ে বলে, তুমি কি পাগল? এত কিছু করে কি পেলে? হর্ষ উত্তর দেয়, শুধু তুমি আর আমি জানি। আমি আরিয়া নই, আমি হর্ষ, কিন্তু শ্রুতি আমাকে আরিয়া ভাবে, আর এইভাবেই আমি তার বর্তমানের পাশাপাশি তার অতীতেও তার সাথে থাকবো। যখন শ্রুতি এসব জানতে পারে সে খুবই ইমোশনাল হয়ে যায়। হর্ষ বলে, আমি এত কিছু শুধু তোমার ভালোবাসা পেতে করেছি। যদি আমি তোমার হৃদয়ে আঘাত দিয়ে থাকি তাহলে দয়া করে আমায় ক্ষমা করো। শ্রুতি রাজি হয়। সে মানসিকভাবেও হর্ষকে গ্রহণ করে এবং তারা দুজন ঘনিষ্ঠ হয়। এরপর হর্ষ যা করেছিল তা ইন্টারনেটে ভাইরাল হয়ে যায়, মিডিয়ায় পরিচিত কাপল হয়ে ওঠে। কয়েক মাসের মধ্যে শ্রুতি গর্ভবতীও হয়। এভাবেই সিনেমাটি শেষ হয়। কিন্তু একটি প্রশ্ন থেকেই যায়, সেটি হলো আসল আরিয়া কোথায় গেল? এই মুহূর্তে তার কোনো খবর নেই, কিন্তু সে শীঘ্রই ফিরে আসবে। আরিয়া ফিরে আসার পর এই গল্পে কি ঘটবে সেটা সম্ভবত সান্দেহাম 2-এ দেখানো হবে। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে।